শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসায়ন। এটি নবম দশম শ্রেণীর জন্য আগের কারিকুলামের বই। আগামী বছর যখন তোমরা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠবে, বা যে সকল শিক্ষার্থীরা ক্লাস 9 থেকে 10-এ উঠবে, তোমরা কিন্তু এই বইটি পাবে যদি আগের কারিকুলামের বই দেওয়া হয় এবং এই বইটি দেওয়া হয়। দেখো, এই বইয়ের তোমরা সংস্কার করা একটি রূপ পাবে বা পরিমার্জিত একটি রূপ পাবে, অর্থাৎ এই বইয়ে যে সকল কন্টেন্টগুলো বর্তমানে রয়েছে সেই সকল কন্টেন্টগুলো হুবহু যে একই রকম থাকবে বিষয়টা কিন্তু এমন না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পরিবর্তন আনা হবে। এমনটি কিন্তু আমরা সর্বশেষ যে পরিপত্র জারি করেছিল শিক্ষা বোর্ড, সেখান থেকে জেনেছিলাম। তো যাই হোক, আমরা চলো দেখে নিচ্ছি রসায়ন এই বইটিতে কি কি রয়েছে, কি কি অধ্যায় রয়েছে। তোমরা যখন আগামী বছর ক্লাস 9-এ অথবা 10-এ উঠে যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে ভর্তি হবে তারা মূলত কোন কোন অধ্যায়গুলো পড়বে। দেখো, রসায়ন বই থেকে আমরা সূচিপত্রের এই অংশটুকু দেখে নিচ্ছি। আমরা যে সকল অধ্যায়গুলো আগামী বছর পাবো সেগুলো হচ্ছে কি, দেখো, প্রথম অধ্যায় রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এরপর রয়েছে অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা, দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু, একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এবং দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়ন। এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো তোমরা পাবে রসায়ন বইতে। আমি আবারও বলছি, এই বইটি হচ্ছে বিজ্ঞান বিভাগের বই, অর্থাৎ তোমরা যে সকল শিক্ষার্থীরা 9-10-এ উঠে বিজ্ঞান বিভাগ বা সায়েন্স গ্রুপে ভর্তি হবে তারাই মূলত রসায়ন বইটি পাবে। এটি হচ্ছে বিজ্ঞান বিভাগের একটি বই। এবার চলো আমরা প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করি। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের ধারণা, দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তো আমরা দেখো, অধ্যায়ের শুরুতে এই অধ্যায়ে আমরা সম্পূর্ণ পড়ার পরে কি কি জানবো সেটি লেখা রয়েছে। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি করতে পারবো, কি কি শিখতে পারবো, কি কি জানতে পারবো সেগুলোর তালিকা এখানে লেখা রয়েছে। তো তোমরা যখন বই হাতে পাবে তখন কিন্তু তোমরা এরকম দেখতে পাবে। এরপরে রসায়ন সম্পর্কে লেখা রয়েছে, রসায়ন পরিচিতি, তারপরে আরও কী কী রয়েছে চলো দেখে নিচ্ছি। দেখো, এখানে ছবি রয়েছে, বিভিন্ন কালারফুল ছবি রয়েছে। তারপরে আমরা এখানে ছক দেখতে পাচ্ছি রসায়ন সম্পর্কে। দেখো, রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ এগুলো এখানে লেখা রয়েছে। আমরা এখানে যদি নিচে যাই, দেখো লেখা রয়েছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে যখন তোমরা আগামী বছর ক্লাস 9-এ উঠবে, ক্লাস 10-এ উঠবে। রসায়ন পাঠের গুরুত্ব এগুলো রয়েছে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ করব বা পরামর্শ দেব, তোমরা যারা তুলনামূলক কম মেধাবী, বিষয়টা তোমরা নেগেটিভলি নেবে না। সকলের মেধাগত ধারণ ক্ষমতা কিন্তু একরকম হয় না। তোমরা তুলনামূলক কম মেধাবী যারা, তারা এই বিজ্ঞান বিভাগে ভর্তি হবে না, কারণ এই যে বিজ্ঞান বিভাগে তোমরা যদি ভর্তি হও এই বইগুলো কিন্তু খুবই হার্ড। সুতরাং তোমরা যদি বিজ্ঞান বিভাগে ভর্তি হও কিন্তু শেষে দেখা যায় যে তোমরা এগুলো পড়তে পারছো না, বা এই জিনিসগুলো তোমরা এই লোড তোমরা দিতে পারছো না, পড়ার এই চাপ তোমরা দিতে পারছো না, তখন কিন্তু সেটি তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে। ভালোর থেকে ক্ষতি কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাই যদি তোমাদেরকে সায়েন্স নিতেই হয়, তোমরা অনেক ভাবনা চিন্তা করে তারপরেই তোমরা সায়েন্স নেবে, কারণ এখানে কিন্তু অনেক কঠিন কঠিন পড়া রয়েছে যা সকল শিক্ষার্থীদের, তুলনামূলক সকল শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। তাই তোমরা অবশ্যই খুব ভালোভাবে চিন্তা করে নেবে যে মেধাগতভাবে তোমার ধারণ ক্ষমতা কতটুকু। দেখো, আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি, যেখানে অনুশীলনী হিসেবে আমরা বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছি যেগুলো আগের বইতে ছিল। আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটি অংশ দেখতে পাবো যার নাম হচ্ছে সৃজনশীল। আমরা মূলত সৃজনশীল নিয়ে আলোচনা করতে পারি এখানে, কারণ আমরা জানি যে আগের কারিকুলামে সৃজনশীল ছিল এবং আবার যখন তোমরা ক্লাস 9-10 উঠবে তখনও কিন্তু সৃজনশীল আসার জোরালো একটা সম্ভাবনা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ উপরে এখানে উদ্দীপক রয়েছে এবং তারপরে সেই উদ্দীপকের ভিত্তিতে এখানে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন রয়েছে। তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এটি হচ্ছে মূলত সৃজনশীল প্রশ্ন। আমরা দ্বিতীয় নম্বরে আরও একটি সৃজনশীল দেখতে পাবো। দেখো, এই যে 2 নম্বর, এটি হচ্ছে একটি উদ্দীপক এবং উদ্দীপকের পরে এখানে ক, খ, গ, ঘ, এখানে আমরা 4টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। ঠিক এভাবেই মূলত সৃজনশীল প্রশ্ন করা হয়ে থাকে, উদ্দীপক দেওয়া থাকে এবং সেই উদ্দীপকের আলোকেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়।
তো তোমরা দেখে নিলে যে তোমাদের রসায়ন বই থেকে কীরকম অধ্যায়গুলো রয়েছে, কীরকম প্রশ্ন করা হয়ে থাকে। তোমরা আগামী বছর যখন হাতে বই পাবে, তোমরা এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই বইগুলোর পিডিএফ সংস্করণ ডাউনলোড করতে পারো। সেখান থেকে কিন্তু তোমরা বইগুলো সংগ্রহ করে বাসায় বসে এই অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করতে পারো। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের যে পদার্থবিজ্ঞান বইটি রয়েছে, অর্থাৎ 9-10-এর আগের কারিকুলামের পদার্থবিজ্ঞান বা ফিজিক্স, এই বইটি নিয়ে আলোচনা করব এবং এই বইটি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।